এবারের লোকসভা নির্বাচন উপলক্ষে আমি এবারে যথেষ্ট ঘুরছি। মানে সত্যি কথা বলতে এত নির্বাচনের সময় কোথাও আমি কোনোদিন ঘুরিনি এবং obviously না সারা দেশ নয়, আমার বেসিক লক্ষ্য পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। উত্তরবঙ্গটা আমি যেতে পারিনি একটু ডিসট্যান্সের জন্য। কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আমি ঘুরছি। ফলে দেখছেন যে সকালের দিকে কিন্তু আমার সেইভাবে ভিডিও আসছে না। আমি যাচ্ছি, ট্রাভেল করছি, আসছি। আমি আমি শহরতলি, আমি গ্রামাঞ্চল, বিশেষ করে যেখানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা সেইখানকার হাওয়াটা বোঝার চেষ্টা করছি। নিজে গিয়ে গ্রাউন্ড রিপোর্ট কী, সেখানকার মানুষ কী ভাবছেন। আর সেই ভাবনা চিন্তা করতে, করতে যখনই মানুষজনের সঙ্গে কথা বলছি, যে আলোচনায় জিনিসটা উঠে আসছে সেটা দেখা যাচ্ছে যে বিজেপির যারা বিপক্ষ এখানে রয়েছেন তারা কিন্তু দলমত নির্বিশেষে একটা জিনিসই সাধারণ মানুষের মাথায় ফিট করে দিয়েছেন। সেটা কি? যে নরেন্দ্র মোদী বা বিজেপি তারা মানে হচ্ছে শুধুমাত্র মন্দির তৈরি করে। এই যে রাম মন্দির তৈরি হয়েছে এবং ৩৭০ ধারা তুলে দিয়েছে, এই দিয়ে কিন্তু মোদিকে ডিফাইন করা হচ্ছে। বিশেষ করে যেখানে শিক্ষার একটু অভাব রয়েছে এবং শিক্ষার ক্লাসটা অতখানি ঠিক জায়গায় পৌঁছয়নি, সেখানে কিন্তু পুরোপুরি এই ব্রেন ওয়াশটা চলছে। আমি যখন সেখানে গিয়ে পাল্টা প্রশ্ন করছি, আচ্ছা ঠিক আছে, রাম মন্দির তো হয়েছে, কিন্তু রাম মন্দির হওয়ার জন্য আপনার ব্যক্তিগত জীবনে কী ধরনের ঝামেলা নেমে এসছে, বা আপনি যে বাজারে যান তাতে জিনিসপত্রের দামের কী হয়েছে? যে না ২০১৪ সালে যে জিনিস হয়েছিল সেই জিনিসের যে দাম এখনকার সেই দাম কোথায় হয়ে গেছে? এই রাম মন্দির না করে যে টাকাটা খরচ হলো সেই টাকাটা যদি এখানে মার্কেটে দেয়া হতো, আমাদের হাতে তুলে দেয়া হতো, অনেক ভালো হতো। ঠিক এই জায়গায় পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে। কিন্তু সত্যিই কি তাই? নরেন্দ্র মোদী সরকার গত ১০ বছরে ২০১৪ থেকে এই দেশে ক্ষমতায় আছে। তারা কি শুধুমাত্র রাম মন্দির তৈরি করেছে আর ৩৭০ ধারা তুলে দিয়েছে? এর বাইরে তাদের কোনো অবদান নেই? এই জায়গাটা যখন ইন্ডিভিজুয়ালি বোঝাচ্ছি বা বোঝার চেষ্টা করছি মানুষ কি ভাবছেন, সেখানে কিন্তু চমকে যাওয়ার মতো তথ্য আসছে। আর তাই ভাবলাম যে এই ভিডিওটা করা খুব দরকার আছে। যারা ভাবছেন বা যারা প্রচার করছেন যে নরেন্দ্র মোদী মানেই রাম মন্দির আর এর বাইরে কিছু নেই, বিজেপি মানেই ধর্ম, তার বাইরে কিছু নেই, তাদের মুখে বোধহয় ছুঁড়ে মারার জন্যই এই ভিডিওটা তৈরি হয়েছে। আপনারাও দেখুন এবং তারপর বিচার করুন যে সত্যিই আমি সঠিক পরিসংখ্যানটা তুলে নিয়ে এলাম আপনাদের সামনে, নাকি সেখানেও ওই রাম মন্দিরের প্রশ্নটাই বড় করে থেকে যাচ্ছে। শেষ অবধি দেখুন, অনেক ইন্টারেস্টিং তথ্য এই ভিডিওতে আমি ডেফিনেটলি শেয়ার করতে চলেছি। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আমি একটি ভিডিও পেয়েছি, কম্প্যারিজন ভিডিও। সেটা হচ্ছে মনমোহন সিং জামানার ১০ বছর এবং তারপর নরেন্দ্র মোদির জামানার ১০টা বছর। এই ১০ বছরের বিভিন্ন সেগমেন্টের আমি কম্প্যারিজন আপনাদের সামনে তুলে ধরব। আপনারাও সেটা নিয়ে ব্যাখ্যা করুন, আপনারাও সেটা নিয়ে প্রশ্ন করুন এবং আপনাদের কাছে যদি এর বাইরে কোনো তথ্য থাকে অবশ্যই সেটা শেয়ার করুন। কিন্তু দেখুন এবং মানুষকে দেখান। কী সেই তথ্য? এক, এক করে আপনাদের সামনে নিয়ে আসি। প্রথমেই যে জিনিসটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে জিডিপি গ্রোথ। দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদীর জামানায় যেখানে জিডিপি গ্রোথ 8.4%, সেখানে ইউপিএ গভর্নমেন্ট অর্থাৎ মনমোহন সিংয়ের জামানায় যে ইউপিএ জামানার একটা বড় অংশে ইনভলভমেন্ট ছিল খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের, এবং যাদেরকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন সেই বামফ্রন্টেরও, সেই জামানায় এই জিডিপি গ্রোথ কোথায় ছিল? 4.4%। একটা লোক বা একটা দল যদি শুধু ধর্ম আর মন্দির নিয়ে পড়ে থাকে, তাহলে জিডিপি গ্রোথ 4.4% থেকে পরবর্তী ১০ বছরে 8.4%-এ পৌঁছে যায়। এবার অনেকেই আপনারা যারা এই জিডিপির ব্যাপারটা জানেন না, তাদেরকে বলি জিডিপির ফুল ফর্ম অনেকেই জানেন হয়তো, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। কিন্তু মেনলি যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে এটা হচ্ছে অর্থনীতির একটা সূচক ধরা হয়। অর্থাৎ যার জিডিপি যতখানি স্ট্রং হবে সেই দেশ কিন্তু অর্থনীতিগতভাবে অনেকটাই এগোবে। এবং আপনারা ইতিমধ্যেই বিভিন্ন খবর হয়তো শুনেছেন যেখানে ভারতের অর্থনীতি কোথায় ছিল আর কোথায় আজকে এসে পৌঁছেছে, এবং যে 5 ট্রিলিয়ন ইকোনমির যে স্বপ্ন ভারতবর্ষ দেখছে সেটা কিন্তু এমনি এমনি নয়। ১০ বছরে যদি 4.4% থেকে পরের ১০ বছরে 8.4%-এ এসে পৌঁছয়, তাহলে ডেফিনেটলি অর্থনীতি যে স্ট্রং হচ্ছে সেই জায়গাটা কিন্তু ক্রমশ ক্রমশ বোঝা যাচ্ছে। এবার এখানে আমি দেখছিলাম এই কথাটা বলতে গিয়ে দুটো জায়গায় বেশি কোয়েশ্চেন্স আসছে। এক, জিনিসপত্রের দাম কেন বেড়েছে? যেটা মনমোহন সিংয়ের জামানায় যে দামে জিনিস পাওয়া যেত তার তুলনায় অনেক বেশি দাম হয়েছে নরেন্দ্র মোদীর জামানায়। আর ২ নম্বর কোয়েশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে মার্কিন ডলারের দাম। মার্কিন ডলারের দাম
এই ২০১৪ সালে যেটা ছিল ২০২৪ সালে এসে সেই জায়গা থেকে এতটা বাড়লো কেন? দেখুন, এর একটা স্বাভাবিক বিষয় আপনাদের মনে রাখতে হবে। আমি আপনাদের একটা কথা বলি। আমার যখন ছোটবেলা ছিল, মানে এটা ধরুন আমি কথা বলছি ১৯৯৮, ১৯৯৬ এই সময়ে বড় রসগোল্লা আমাদের গ্রামের দোকানে পাওয়া যেত ৳২ পিস, এবং ৳১ থেকে যখন ৳২ হলো রীতিমতো হইচই পড়ে গেছিল। আজকে সেই রসগোল্লার কত টাকা পিস? যদি সেই গ্রামের দোকানে যান, মানে শহরকেন্দ্রিক ছেড়ে দিন, গ্রামের দোকানে সেই বড় রসগোল্লার দাম হয়ে গেছে ৳১০। তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু সময়ের সাথে, সাথে বাড়বে। আবার আমাদের যারা সিনিয়র ছিলেন, তাদের সঙ্গে যখন কথা বলেছি যে তাদের ছোটবেলায় এই রসগোল্লারই দাম ছিল ২ পয়সা। তাহলে যত সময় যাবে এই জিনিসপত্রের দাম কিন্তু বাড়বে, তার কারণ হচ্ছে বাজারের সূচক। এই দামটা বেড়েছে, এটার সঙ্গে তুলনা করা যেতে পারে না। আপনার এই ব্যাংকের যে ইন্টারেস্ট আপনারা পেতেন সেই সময়, এখন কি সেটা পায়? এটা সব সময় কিন্তু চেঞ্জিং থাকবে। আর ২ নম্বর যেটা মার্কিন ডলারের প্রশ্ন রয়েছে, এটা কিন্তু অর্থনীতির অনেকটা বড় বিষয় রয়েছে। কিন্তু মেইন জিনিস যে জায়গাটা আপনাদের বুঝতে হবে জিডিপি গ্রোথে, যেখানটায় আপনারা পাচ্ছেন সুবিধা, ভারতের প্রতিবেশী দেশগুলোর দিকে তাকান। পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সেখানে যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস অর্থাৎ চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, এই জিনিস যেগুলো না হলে মানুষের জীবন ধারণ হবে না, সেই দেশের দাম অনুযায়ী কত টাকায় সেইগুলো বিকোচ্ছে, আর ভারতবর্ষের দাম অনুযায়ী সেগুলো কত টাকায় বিকোচ্ছে। আজকে আপনি ভারতবর্ষে একটা মোটামুটি ভালো চাল ৳৩০ কিলো পেয়ে যাবেন। পাকিস্তানে সেটা আপনি পাবেন না, সেটা ৳৩০০ কিলো হয়ে গেছে। আজকে ভারতবর্ষে আটার কিলো হয়তো ৳৫০ থেকে ষাট মধ্যে আপনাকে কিনতে হচ্ছে, আপনারা বলছেন অনেক দাম বেড়ে গেছে। পাকিস্তানে যান, সেটা ৳৫০০ কিলো হয়ে গেছে। তাহলে এই যে কম্প্যারিজনটা করবেন যে ২০১৪ সালে পাকিস্তানের সেই জিনিসটার দাম কত ছিল, বাংলাদেশে কোথায় ছিল, কোথায় পৌঁছেছে, আর ভারতবর্ষে কোথায় ছিল আর কোথায় আছে, তখনই কিন্তু ডিফারেন্সটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি পরবর্তী সেগমেন্টটা আপনাদের দেখাবো। সেখানে হচ্ছে টোটাল ইকুইটি মার্কেট ক্যাপিটালাইজেশন। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেখুন একটা যেটা বলা হচ্ছে যে মনমোহন জামানায় ৭৪ লক্ষ কোটি টাকা, অর্থাৎ ২০০৪ থেকে ২০১৪-তে টোটাল ইকুইটি মার্কেট ক্যাপিটালাইজেশন ৭৪ লক্ষ কোটি টাকা হয়েছিল। সেইটা নরেন্দ্র মোদীর জামানায় হয়েছে ৪০০ লক্ষ কোটি টাকা। কতখানি চেঞ্জ হয়েছে। এবার এই জায়গাটা একটু বুঝিয়ে বলি যে এই টোটাল ইকুইটি মার্কেট ক্যাপিটালাইজেশন এই জায়গাটা হচ্ছে শেয়ার বাজারে মোট লগ্নির পরিমাণ বোঝায়। অর্থাৎ মানুষ কিন্তু ধীরে ধীরে শেয়ার বাজারে লগ্নি করছে। শেয়ার বাজারে লগ্নি করার অর্থ কি? বিভিন্ন যে কোম্পানি রয়েছে, যারা ভারতবর্ষের জন্য প্রোডাক্ট তৈরি করছেন, যাদের যত বেশি প্রোডাক্ট তৈরি হবে, বিক্রি হবে, তত বেশি ট্যাক্স সরকারের ঘরে আসবে এবং ভারতের টাকাটা ভারতেই থাকবে। সেই জায়গার প্রতি মানুষের একটা যে এক্সপেকটেশন, সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এবার অনেক জায়গায় অনেকেই দেখবেন এই জায়গাটা প্রশ্ন করে যে ব্যাংকে কেন এত ইনভেস্টমেন্ট কমছে? আরে ব্যাংকে কমছে তার কারণ মানুষ শেয়ার বাজারের দিকে ঢুকছে। এসআইপি যেটা রয়েছে সেইখানে মানুষ ইনভেস্টমেন্ট করতে শুরু করে দিয়েছেন, এবং সেই ইনভেস্টমেন্টটা কেন? সেটা একদিকে সরকারের যেরকম প্রচার রয়েছে, তার উপর সরকারের উপর আস্থা, যে নরেন্দ্র মোদী যখন রয়েছেন, বিজেপি যখন রয়েছে, এখানে ব্যবসার জায়গা খুলবে, ফলে বড় কোম্পানিরা বিনিয়োগ করছে, এবং সেই বিনিয়োগটাকে আরও চাঙ্গা করতে সাধারণ মানুষও কিন্তু তাদের উপর আস্থা রাখছে। তাহলে যদি সাধারণ মানুষের আস্থা না থাকে, এবং মানুষ তো কেউ বোকা নন, কেউ নিজের টাকা জলে ফেলে দিতে চান না, এই জায়গাটা কিন্তু একটা বড় সূচক যে অর্থনীতির কতখানি চেঞ্জ ভারতবর্ষে হচ্ছে। এর পরের সেগমেন্টটা আপনাদের অবশ্যই দেখাবো। সেটা হচ্ছে ডোমেস্টিক কোল প্রোডাকশন। কয়লা উৎপাদন নিয়ে নতুন কিছু বলার নেই। সমস্ত কিছুতেই কয়লা লাগবে, এবং এই উৎপাদন যত বৃদ্ধি পাবে ভারতের অর্থনীতি কিন্তু তত স্ট্রং হবে। ভারতের অন্যতম একটা জায়গা কিন্তু কয়লার উপর ডিপেন্ড করে রয়েছে, এবং সেটা মনমোহন আমলে আমরা কোলগেট কেলেঙ্কারি দেখেছি। এখন অবধি কিন্তু কোনো কেলেঙ্কারি নরেন্দ্র মোদী জামানায় দেখা যায় না। কিন্তু সেই সব কেলেঙ্কারির পরেও ডোমেস্টিক কোল প্রোডাকশন ৫৬৫ মিলিয়ন টনে যেখানে দাঁড়িয়েছিল ২০১৪-তে, ২০২৪-এ এসে সেটা ১,০০০ মিলিয়ন টনে পৌঁছেছে। অর্থাৎ এই যে খনিজ পদার্থ, তার উপরও যে কনসেন্ট্রেশন, যেটার উপর কিন্তু দেশের অর্থনীতি অনেক বেশি স্ট্রং হবে, মানুষ অনেক বেটার জায়গায় থাকবে, সেই জায়গাটাতেও কিন্তু নজর রয়েছে। এর পরের সেগমেন্ট আপনাদের দেখাবো, সেটা হচ্ছে এলপিজি কভারেজ। এই যে একটা প্রচার করা হয় না যে উজ্জ্বলার গ্যাস দিচ্ছে, তারপর প্রথম গ্যাসের সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছে, ব্লা ব্লা ব্লা, অনেক কথা বলা হয়। কিন্তু দেখুন, যেটা ২০১৪ সালে ৫৫% কভারেজ ছিল, সেটা ২০২৪-এ এসে 98% কভারেজে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, কিছু কাজ করার জায়গা এখনো বাকি রয়েছে।
এখানে আরও ফাইন টিউন করা যেতে পারে। কিন্তু এই যে মানুষের যে এই জায়গাটা রয়েছে, রান্নার ব্যাপারটা, এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। যে কোনো হাউসহোল্ডের ক্ষেত্রে, যে কোনো বাড়ির মহিলাদের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গায় কভারেজটা কোথায় নিয়ে গেছে? যদি শুধুমাত্র ধর্ম আর মন্দির নিয়ে পড়ে থাকতো, তাহলে বেসিক মানুষের এই যে 55% আর 98% গ্যাপটা, এটা কিন্তু ম্যাক্সিমামই বিপিএল তালিকায়। যারা ভাবতেই পারেনি কোনোদিন বাড়িতে গ্যাস ব্যবহার করে রান্না করতে পারে, তাদের কভারেজটা এটা হয়েছে বলেই কিন্তু সম্ভব হয়েছে। এবং এবং সেই জায়গা থেকে মানুষও কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছেন, এই যে বিভিন্ন অর্থনীতি স্ট্রং হচ্ছে, সেটা কিন্তু সরাসরি গরিবকে যে দেওয়া সম্ভব, সেই জায়গাটাই কিন্তু এখানে রিফ্লেক্ট হতে শুরু করেছে। আর একটা দুর্দান্ত স্টেপ এই নরেন্দ্র মোদী গভর্নমেন্টের, সেটা হচ্ছে শৌচালয়। 39% ছিল 2014-তে, 2024-এ এসে সেটা 98% দাঁড়িয়েছে। এবং এই যে 2% গ্যাপটা আছে, সেটা আমার মনে হয় পশ্চিমবঙ্গের জন্যই শুধুমাত্র আছে। কেননা এরা তো ওই পায়খানা খেতেও ছাড়েনি, পায়খানাগুলোকেও তো খেলে নিয়েছে, সেখানেও যে টাকার দুর্নীতি করছে। কিন্তু দেখুন, সেই দুর্নীতি সেটা অন্য প্রসঙ্গ, সেটা এই এই এপিসোডে আমি বলছি না। কিন্তু যে ইন্টেনশনটা, এই শৌচালয় হওয়ার ফলে একটা গরিব মানুষ, একটা প্রান্তিক মানুষ, তার যে আব্রু, তার যে সম্ভ্রম, সেটাও যে রক্ষা করার দরকার আছে, সেটা তারাও যেরকম বুঝছেন, সরকারও কিন্তু সেই জায়গাটায় বুঝছে। সরকার যদি ধর্ম আর মন্দির নিয়ে পড়ে থাকতো, মানুষের এই বেসিক নিডের জায়গাটা কোনোদিন সেটা ভাবতো? স্বাধীনতার পর তো এতদিন চলে গেছে, অন্য সরকার তো ছিল, তারা তো ভাবতে পারেনি এই জায়গাটা, তারা তো নাকি ধর্ম আর মন্দির নিয়ে কিছু ভাবেনি। কিন্তু তাহলে তারা মানুষের এই বেসিক নিডের জায়গাটা, মানুষের এই সম্ভ্রমের জায়গাটা, কেন তারা সেই জায়গাটায় তুলে আনেনি? এরপর আপনাদের দেখায় যেটা পানীয় জল, এখানে সরকার প্রচার করে না। যেটা 13% ছিল 2014-তে, সেটা পৌঁছে গেছে 75%-এ। এখানকার সরকার দাবি করে যে তারাই নাকি সব ঘরে ঘরে জল পৌঁছে দিচ্ছে। না, এটা কেন্দ্রীয় সরকারের একটা বড় প্রকল্প, নরেন্দ্র মোদীর একটা ভিশন, বিজেপির একটা মিশন, এবং সেই জায়গা থেকে মানুষের ঘরে ঘরে পৌঁছচ্ছে। এবং শুধুমাত্র এই নয়, মেট্রো রুট, এই জায়গাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেখানে 248 কিমি ছিল 2014-তে, 1525 কিমিতে পৌঁছে গেছে। আর যেখানে 2014-তে মাত্র 5টা সিটিতে কভার করা যেত, সেটা 22টা শহর, প্রায় 4.5% সেই জায়গাটায় সেটা বেড়ে গেছে। এখন মেট্রো যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত হয় যে কোনো জায়গায়, কিন্তু মানুষের যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত হবে। ফলে পরবর্তীকালে যখন শিল্প সংস্থান হবে, বড় বড় সংস্থা আসবে, সেখানে কর্মসংস্থান বাড়বে, মানুষের কিন্তু সেখানে পৌঁছানোর সেই জায়গাটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। এগুলো এখন অনেকেই বলেন যে শিল্প তো সেইভাবে দেখিনি, বছরে 2 কোটি চাকরি বলেছিল, সেটা তো পাচ্ছি না। হাওয়ায় ভেসে কথা বলে লাভ নেই। আমি এলাম আর কোনো জাদুকর না, এরম ছড়ি ঘোরাবো হ্যারি পটারের মতো আর দুম করে এখানে হয়ে যাবে, তা হয় না। একটা জায়গায় রিচ করতে গেলে তার বেসটাকে তৈরি করতে হয়। এই যে কমিউনিকেশন এত এত বাড়ছে, এর ফলে যখন শিল্প সংস্থান আসবে, তাদেরকে যখন দেখানো হবে যে দেখো এই রোড ম্যাপ, তুমি কিভাবে এখানে লোক পাবে, তুমি যেটা কারখানা এস্টাবলিশ করবে, সেখানে শ্রমিক নেবে, সেখানে কর্মচারী নেবে, তারা কিন্তু এত ভালো এখানে কমিউনিকেট করতে পারবে। এই জায়গাগুলো কিন্তু তৈরি করার দরকার আছে। এবং মাথায় রাখবেন, এত কিছু করার পরেও দেশীয় অর্থনীতি সেটা কিন্তু স্ট্রং হচ্ছে। কতখানি বড় ভিশন থাকলে। এখানে একটা বড় সেগমেন্ট কাজ করেছে ব্যাংক কভারেজ। যেখানে 61% ছিল, সেটা 99% হয়ে গেছে। ওই যে বলে না যে প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট শূন্য অ্যাকাউন্ট কেন করেছে? আরে মানুষের কাছে সরাসরি সরকারি যে সুবিধাগুলো তারা পাচ্ছে, সেটা পৌঁছে দেওয়ার জন্য দরকার আছে। তার ফলে ভারতের 99% মানুষ তাদেরকে কিন্তু নিয়ে চলে এসছে এই ব্যাংকিং সেক্টরে। এবং শুধুমাত্র তাই নয়, তার নেক্সট স্টেপটাও কিন্তু শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে প্লাস্টিক মানি। দ্যাট মিনস যে বেসিক্যালি যে টাকার ট্রানজাকশনটা হবে, সেটা পুরোপুরি কিন্তু এবার অনলাইনে হবে। এবং একটা জায়গায় দেখুন, এখানে নোটবন্দি নিয়ে অনেক অনেক কথা বলেন। সেই নোটবন্দির পরে কিন্তু ধীরে ধীরে সব বড় নোট বন্ধ হয়ে যাচ্ছে, এখন শুধুমাত্র 500 টাকার নোট বন্ধ হয়ে আছে। এবং আমরা তো চাই আগামী দিনে সেই নোটটাও বন্ধ হয়ে যাক। যেখানে যেটুকুনি হবে ইউপিআই ট্রানজাকশন এসে গেছে। আজকে পাড়ার দোকানে একটা চা খেলেও আপনার 7 টাকা বিল হলে আপনি ইউপিআইয়ের মাধ্যমে পে করে দিতে পারেন, হোক না সব ট্রানজাকশন। এই ট্রানজাকশন যদি সেইখানে হয়, তাহলে এই যারা কালো টাকা জমিয়ে রাখে, তাদের তো শিরোপীড়ার কারণ হবেই। আর সেই জন্যই তো নরেন্দ্র মোদীকে গালাগাল দেওয়ার দরকার আছে, মানুষের কনসেপ্টটা ঘুরিয়ে দেওয়ার দরকার আছে।
শুধুমাত্র তাই নয়, ইলেকট্রিসিটির জায়গাটা যেখানে 69% ছিল সেটাও 99% অ্যাচিভ করে ফেলেছে নরেন্দ্র মোদীর আমলে। এবং অপটিক্যাল ফাইবার, যে জায়গাটা আমার মতে আগামী ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা ইউপিএ জামানায় মাত্র 2% ছিল, সেটা 79% এসে গেছে। আজকের দিনে ইন্টারনেট ছাড়া কিছু হওয়া সম্ভব? ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে গোটা পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে। 79% কভারেজ অপটিক্যাল ফাইবারে এসেছে, এবং তার ফলে আগামী দিনে কিন্তু এই তথ্য প্রযুক্তির জায়গা কিন্তু আরও স্ট্রং হবে। সেখানে একদিকে যেরকম কর্মসংস্থান তৈরি হবে, তার পাশাপাশি কিন্তু মানুষের নিত্য প্রয়োজনীয় যে জায়গাগুলো হচ্ছে, আজকে যারা শহরকেন্দ্রিক জায়গায় থাকেন, তারা তারা কিন্তু আর ওই মুদির দোকানে গিয়ে আর বাজার করেন না। অনলাইন অ্যাপ আছে, গিয়ে ফট করে সেখানে করে দিলেন, বাড়িতে চলে এলো। এই যে জায়গাটা, মানুষের লাইফস্টাইলটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এই প্রসেসের মধ্যে যারা বলছেন ওই মুদির দোকানটা উঠে যাচ্ছে, তারা কিন্তু ভুল জায়গায় আছেন। দেখুন, এখানে কতগুলো কর্মসংস্থান হচ্ছে। এই যে আমি করলাম, একটা অর্ডার করলাম, সেই অর্ডারটাকে সাপ্লাই করার জন্য একটা বিভিন্ন সেগমেন্ট থেকে তারা কন্ট্যাক্ট করলো, তারা কিন্তু সেই চাকরিটা পেলো। আবার এই যে খাবারটা বাড়িতে এসে পৌঁছে দিয়ে গেল, বা যে জিনিসটা আমার প্রয়োজন আমার বাড়িতে এসে পৌঁছে দিয়ে গেল, তার জন্য 20 টাকা 30 টাকা তার একটা চার্জেস হলো, তারও কিন্তু একটা কর্মসংস্থান হলো। এবার যে নিজেকে ওই জায়গাটা আপগ্রেড করতে পারবে না, হ্যাঁ, সে পিছিয়ে যাবে। নরেন্দ্র মোদী সরকারের যে ভিশনটা হচ্ছে যে আমি কারোর মুখে ফ্রি উইজ তুলে দেবো না, কাউকে আমি সোনার চামচ দিয়ে খাইয়ে দেবো না। আমি আমি পরিকল্পনা করব, আমি রাস্তাটা তৈরি করে দেবো, কিন্তু তোমার জন্য অপরচুনিটিটা তৈরি করে দেবো। সেটা কিন্তু এই 10 বছরে ছত্রে ছত্রে সেটা কিন্তু রিফ্লেক্ট করছে, এবং পারফরমেন্স কার্ড কিন্তু বলে যাচ্ছে। ওই একজন ডেপো ছোকরা আছে না, বলে না বারবার, এসো 10 বছরের পারফরমেন্স নিয়ে আমি কথা বলবো, তাকে এইগুলো দেখান, দিয়ে বলুন যদি কোনো উত্তর থাকে। এখানে একদিকে যেরকম চারদিকে দুর্নীতি দেখছেন, চাকরি চুরি দেখছেন, শুধু টাকা মারা দেখছেন, আর তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগটা পাচ্ছেন? এর আগের সরকারগুলোর বিরুদ্ধে কোন অভিযোগ পেতেন? আর সেখানে এই রিপোর্ট কার্ডগুলো আপনার সামনেই থাকছে। ফলে যারা প্রশ্ন করেন, যারা বলেন, যারা প্রচার করেন যে নরেন্দ্র মোদী শুধু 10 বছরে মন্দির করেছেন আর 370 ধারা তুলেছেন, বিজেপি শুধু ধর্ম করে, তাদের কাছে এই রিপোর্ট কার্ডটা ফেলে দিন না। আপনারা নিজেরাও বলুন, সত্যিই নরেন্দ্র মোদীর আমলে বদলেছে ভারত, এবং আরও বৃহত্তর পরিসরে যাওয়ার ক্ষমতায় চলে এসছে ভারত? সত্যিই কি সেটা হবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।